রংপুর বিভাগকে বছরের পর বছর ধরে, দিনের পর দিন ধরে কিভাবে সিস্টেমেটিক্যালি অপারেশন করা হয়, শোষণ করা হয়, এই জাতি তাদেরকে কিভাবে শোষণ করে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের জাতীয় বাজেট। জাতীয় বাজেট যখন প্রত্যেক বছর হয় তখন রংপুর বিভাগ আসলে কিছুই পায় না। শেখ হাসিনার সরকার, ইউনূসের সরকার, তার ধারাবাহিকতায় তারেক রহমানের যে সরকার প্রথম বাজেট দিয়েছে, সেই বাজেটে আমরা একই রকম ধারাবাহিকতা লক্ষ্য করেছি। প্রথমত, আপনারা দেখেছেন, গণমাধ্যম মারফত আপনারা জেনেছেন, বাংলাদেশের বাকি সবগুলো সিটি কর্পোরেশনের জন্য বাজেট থাকলেও রংপুর সিটি কর্পোরেশনের জন্য বাজেট কয় টাকা আপনারা জানেন? রংপুর সিটি কর্পোরেশনের জন্য বাজেট হচ্ছে 0। একটা সিটি কর্পোরেশনকে সরকার, রাষ্ট্র 1 টাকাও বাজেট দেয় নাই একটা অর্থ বছরে। এর থেকে বড় প্রহসন কি কোনো কিছু হতে পারে? এটা হচ্ছে আমাদের জাতির কাছে প্রশ্ন, যে আসলে শোষণ কিংবা বৈষম্যের তো একটা লেভেল থাকে। আমাদেরকে বৈষম্যের বাইরে, একেবারে জাতির একটা অঞ্চলের বাইরে রাখা হয়েছে। দ্বিতীয়ত, আমাদের অঞ্চলের থেকে প্রচুর পরিমাণে শ্রমিক ঢাকায় কাজ করে। গার্মেন্টসে আপনি জিজ্ঞেস করবেন এই শ্রমিকরা কোথা থেকে আসে ঢাকায়, বলবে রংপুর থেকে, বলবে নীলফামারী থেকে, বলবে কুড়িগ্রাম থেকে, বলবে লালমনিরহাট থেকে। আজকে ঢাকার রিক্সা চালকদের জিজ্ঞেস করবেন আপনি কোথা থেকে এসেছেন, তারা বলবে তারা উত্তরবঙ্গের কোন একটা জেলা থেকে এসেছে। কিন্তু এই বাজেটেও যেখানে অন্য সব এলাকায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা, বিশেষায়িত শিল্পাঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, রংপুর বিভাগের কোন জেলায় একটিও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিন্দুমাত্র কোনো উদ্যোগ আমরা খেয়াল করি নাই। এটা হচ্ছে দুঃখের বিষয় যে রংপুরে কোনো নতুন করে শিল্প কারখানার উদ্যোগ এই বাজেটে নাই বিগত বাজেটগুলোর মতো। এটা হচ্ছে দুঃখের বিষয়। একই সাথে পুরাতন যে শিল্প কারখানাগুলো ছিল, বিশেষ করে চিনি কলগুলো, রংপুরের এবং রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরের যে চিনি কলগুলো পুনরায় চালু করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন। কোন পূর্ববর্তী শিল্প কারখানা চালুর জন্য স্পেসিফিক কোন বরাদ্দ রাষ্ট্র রংপুর বিভাগকে দেয়নি। এই যে বৈষম্য, এই বৈষম্যের শেষ কি এইখানেই? এই বৈষম্যের শেষ কিন্তু এইখানেই না। এর পাশাপাশি আপনি যদি দেখেন, প্রত্যেক অঞ্চলের জন্য বড় বড় সড়ক যোগাযোগের জন্য বরাদ্দ রয়েছে, বড় বড় মেগা প্রকল্প রয়েছে। পুরো বাজেট পর্যালোচনা করো, রংপুর বিভাগের জন্য কোনো উল্লেখযোগ্য মেগা প্রকল্প নাই। ঢাকা রংপুর যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ ব্যবস্থা, এগুলোর উন্নয়নে স্পেসিফিক কোনো বাজেট বরাদ্দ করা হয় নাই। রংপুরের কর্মসংস্থান, রংপুরের শিক্ষা, রংপুরের স্বাস্থ্য উন্নয়নের জন্য এই বাজেটে স্পেসিফিক কোনো কিছুই নাই। সব থেকে বড় কথা, তিস্তা মহাপরিকল্পনা যেটা বাস্তবায়নের কথা বিএনপি, জামায়াত, এনসিপি সব দলের নেতারা বলছিল নির্বাচনের আগে, সেই মহাপরিকল্পনার জন্য পর্যাপ্ত বাজেট এই বাজেটে নাই। এই মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে, কত দিনে বাস্তবায়িত হবে, কে অর্থায়ন করবে? তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারেও শুধুমাত্র নামে মাত্র একটা জিনিস উল্লেখ করা হয়েছে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনার ডিটেইল প্ল্যানিং এই বাজেটে নাই। তার বিপরীতে আমরা কোনো অঞ্চলের সাথে হিংসা করতে চাই না। তার বিপরীতে আমরা যদি দেখি চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, প্রত্যেক অঞ্চলের জন্য একটা উল্লেখযোগ্য পরিমাণ বাজেট কিন্তু এই বাজেটে রয়েছে। আমরা বেশি কিছুই চাই না রংপুরের পক্ষ থেকে। আমরা চাই যে একটা স্বাভাবিক বাজেট, যেখানে রংপুরের মানুষকে অন্য অঞ্চলের মতো একটা স্বাভাবিক বরাদ্দ দেওয়া হবে। আমরা বেশি কিছু চাই না। এই স্বাভাবিক বরাদ্দটুকুই আজকে আমরা পাচ্ছি না। তার প্রতিবাদেই আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। দেখেন, যেই মুহূর্তে আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রংপুরে থেকে যারা এসেছি, রংপুরের বিভিন্ন জেলা থেকে, আমরা যেই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছি, আমরা যেই মুহূর্তে কথা বলছি, সেই মুহূর্তে আমাদের অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, সেটা হোক বিএনপি থেকে, হোক জামায়াত থেকে, হোক এনসিপি থেকে, হোক অন্য রাজনৈতিক দল থেকে, সবাই চুপ। আমাদের পার্লামেন্টে আমরা যাদেরকে পাঠিয়েছি, তারা আজকে সংসদে রংপুরের কথা বলতে, রংপুরের মানুষের দাবি আদায় করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। আমাদের মেম্বার অফ পার্লামেন্টে এত বড় বৈষম্যের বাজেটের পরেও, এত বড় শোষণের বাজেটের পরেও উল্লেখযোগ্যভাবে কোনো কথা বলে নাই। আমরা কোনো আলাপ দেখি নাই। মেইন স্ট্রিম মিডিয়ায় সুশীল সমাজের কিছু মানুষজন তাদের বক্তব্য বা তাদের এই আক্ষেপের কথা বললেও, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের অঞ্চলের সব দলেরই এই ব্যাপারে রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা জানতে চাই যে যেই সিটি কর্পোরেশনের জন্য রাষ্ট্র থেকে আপনি 1 টাকা বরাদ্দ নিতে পারেন নাই, আপনার বরাদ্দের পরিমাণ 0, সেই সিটি কর্পোরেশনের সামনে যখন নির্বাচন হবে, জনগণের কাছে আপনারা আপনাদের দলের হয়ে, আপনাদের প্রার্থীর হয়ে কোন মুখে ভোট চাইতে যাবেন?
জনগণ আপনাদেরকে কেন ভোট দিবে? আপনারা আপনাদের অঞ্চলের দাবি আদায় করতে তো পারতেছেন না, নেগোসিয়েশন করতে পারছেন না রাষ্ট্রের সাথে, একই সাথে আপনারা কথা বলতেও ব্যর্থ। আপনারা অ্যাটলিস্ট সংসদে যদি জনগণের কথাগুলো বলতেন, উত্তরবঙ্গের বঞ্চনার কথাগুলো বলতেন, সেই কথাগুলো বলতেও আপনারা ব্যর্থ। আমরা দেখেছি সংসদে কিভাবে বিভিন্ন এলাকার এমপি, বিএনপির এমপি, জামায়াতের এমপি, এনসিপির এমপি, সব এমপিরা কিভাবে হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখেছি যে তার অঞ্চলের জন্য সে রাস্তা ভিক্ষা চাচ্ছে। আমরা বিএনপির মেম্বার অফ পার্লামেন্টের দেখেছি তার নিজেদের অঞ্চলের জন্য তারা আসলে দাবি আদায় করে নেওয়ার চেষ্টা করছে সংসদে, কিন্তু আমাদের অঞ্চলের এমপিদের এই চেষ্টা পর্যন্ত নেই। যে এটাকে আমরা খুবই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। তাদের যে নেতৃত্ব, এই নেতৃত্ব দিয়ে আমাদের মাঝে এখন সংশয় তৈরি হচ্ছে যে তারা আসলে কেন অঞ্চল এলাকার মানুষের কথা বলতে ব্যর্থ হচ্ছে। আমরা চাই রাষ্ট্র আমাদের সাথে যে 50 বছরের বৈষম্যের ইতিহাস, সেই 50 বছরের বৈষম্যের ইতিহাস বন্ধ হোক। এবং ইতিহাসের যুগে যুগে আমরা সবসময় যেটা করেছি যে আমাদের রংপুরের সন্তান শঙ্কু সমাজদার 1971-এর মহান মুক্তিযুদ্ধে কিন্তু প্রথম শহীদ ছিলেন। 24শে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ রংপুরের ছিলেন। বাংলাদেশের কৃষিতে, বাংলাদেশের শ্রমশক্তিতে সব জায়গায় রংপুরের কিন্তু বিশাল অবদান। এত অবদান রাখার পরও কৃষিতে গোটা দেশের মানুষকে খাদ্যশস্য ভান্ডার হিসেবে কাজ করার পরেও রংপুরের সাথে যে বৈষম্য, এই বৈষম্য আমি মনে করি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া উচিত। আমি এই সংবাদ সম্মেলন থেকে 2টি বার্তা দিতে চাই। প্রথম বার্তাটি সরকারের কাছে, যে তারেক রহমানের সরকার, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। আমরা রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাই যে আপনি যে বাজেট দিয়েছেন, এই বাজেটে রংপুরের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হোক। এবং দ্বিতীয়ত, আমি দাবি জানি আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, আপনারা দয়া করে আর চুপ করে থাকেন না, এলাকার মানুষের দাবিগুলা তুলে ধরেন। এবং সর্বোপরি এই 2 কোটি মানুষের জন্য কিভাবে কর্মসংস্থান হবে, কিভাবে শিক্ষা হবে, কিভাবে এখানে অবকাঠামোগত উন্নয়ন হবে, এই আলাপগুলো সংসদে দয়া করে করেন। এই 2টা দাবি আমরা আজকে জানাচ্ছি। এবং আমরা চাই যে রংপুরের জন্য সুনির্দিষ্টভাবে, যেহেতু এই অঞ্চলটা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার, সুনির্দিষ্টভাবে একটা আলাদা বাজেট কাঠামোর মাধ্যমে এই অঞ্চলটাকে একটা বরাদ্দ দেওয়া হোক।